গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নানান কর্মব্যস্ততার মাঝে প্রতিদিন বাজারে গিয়ে টাটকা শাকপাতা সংগ্রহ করে আনাটা অনেকের পক্ষেই সম্ভবপর হয়ে ওঠে না। আর যারা প্রতিদিন বাজারে গিয়ে টাটকা শাকপাতা সংগ্রহ করতে পারেন, তাদের একটা অন্য সমস্যা থেকেই যায়। যেমন বাজার থেকে আপনারা যে টাটকা শাকপাতা সংগ্রহ করে নিয়ে আসছেন, সেগুলো দ্রুত বৃদ্ধির জন্য এবং সতেজ দেখানোর জন্য এতটা পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় যে সেগুলো আসলে উপকারের থেকে অপকার বেশি করছে না তো? এই সন্দেহটা কিন্তু মনের মধ্যে থেকেই যায়। তাদের জন্য বলি, এটা শুধুমাত্র সন্দেহ নয়, এটা একদমই বাস্তবিক বিষয়। তবে এই সমস্ত সমস্যা থেকে আমরা কিন্তু চাইলেই নিমেষেই মুক্তি পেতে পারি। এই সমস্ত ঝঞ্ঝাট এক নিমেষেই দূর হতে পারে। আমাদের ছাদে বা বারান্দায় স্বল্প পরিসরে আমরা কিন্তু বিভিন্ন মরশুমি শাক বা সবজির চাষ করতে পারি, খুবই অল্প জায়গার মধ্যে, একদম খুবই অল্প যত্নেও। হ্যাঁ, অবশ্যই এই ধরনের মরশুমি বিভিন্ন শাকপাতা চাষ করতে কিন্তু পরিচর্যার একদমই প্রয়োজন হয় না। আর নিজের বাড়িতে উৎপাদন মানে তো আপনি চাইলে ১০০% অর্গানিক থাকবে। আর প্রতিদিন বাজারে যাওয়ার ঝামেলাও থাকবে না। যখন প্রয়োজন হবে ছাদে গেলেন বা বারান্দায় গেলেন, সেখান থেকে তুলে নিয়ে এসে সোজা রান্নার কাজে লাগিয়ে দিন। অল্প পরিসরের মধ্যে নামমাত্র পরিচর্যাতে কিভাবে আপনারা এই ধরনের মরশুমি শাকপাতার চাষ বাড়িতে করবেন, চলুন একবার মাটি তৈরি থেকে স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো আপনাদেরকে জানিয়ে দিই এবং একদমই সহজ পদ্ধতি আজকে আপনাদের দেখাবো। দেখুন, এখানে একটা বনসাই পট দেখতে পাচ্ছেন এবং একটা প্লাস্টিকের পুরনো ভাঙা গামলা দেখতে পাচ্ছেন। এই দুটোর মধ্যে ধনেপাতা লাগানো হয়েছে। দেখুন, এখন যেহেতু শীতের মরশুম চলছে, তাই ধনিয়া পাতাটা প্রায় সবার বাড়িতেই প্রতিদিনই দরকার হয়। এছাড়াও মেথি শাক, পালং শাক, মূলো শাক, আলু শাক, এই ধরনের বিভিন্ন রকমের শাক পাতা রয়েছে এই শীতের মরশুমে। তো এই সবকিছুই আপনারা এইরকম একটা পটের মধ্যে করতে পারবেন, যারা বেসিক্যালি শাক পাতা চাষ করতে চান খুবই অল্প পরিসরের মধ্যে। এখানে এই পটটার সবথেকে বড় প্রায়োরিটি হলো, দেখুন, এর গভীরতা কিন্তু খুব একটা বেশি নয়। অল্প গভীরতা কিন্তু অনেকটা প্রশস্ত, অর্থাৎ চওড়া। কারণ আমাদের এই চওড়া জায়গাটাই প্রয়োজন অধিক পরিমাণে শাকপাতার লাগানোর জন্য। তার জন্য আপনারা এরকম পুরনো ফেলে দেওয়া ভাঙা প্লাস্টিকের গামলা যদি বাড়িতে থাকে, সেগুলোও ব্যবহার করতে পারেন, অথবা ফলের যে ফেলে দেওয়া ক্যারেট যেগুলো রয়েছে, ভাঙা ক্যারেট, সেগুলোকেও ব্যবহার করতে পারেন। অর্থাৎ মূলত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব একটা বেশি গভীরতার প্রয়োজন নেই, কিন্তু অনেকটা প্রশস্ত যে পাত্র সেটাই প্রয়োজন এক্ষেত্রে। এই যে ধনিয়া পাতাগুলো দেখছেন, এগুলো সব বীজ থেকে তৈরি করা। বাজার থেকে ৫-১০ টাকার ধনিয়া কিনে নিয়ে চলে আসবেন, তাতেই প্রচুর হয়ে যাবে। এরকম ধনিয়া হোক বা মেথি হোক বা এই ধরনের যেকোনো শাক আপনারা বাজারে যে অল্প টাকার থেকে কিনে নিয়ে আসবেন, ৳৫ বা ৳১০ কিনে নিয়ে আসবেন বিভিন্ন মুদিখানার দোকান থেকে, আর সেটা থেকেই প্রচুর পরিমাণে এরকম শাক তৈরি করে নিতে পারবেন। তো চলুন, ১ম এ যে বীজের যে প্রসেসটা রয়েছে সেটা একবার আপনাদের একটু দেখাই, তারপরে আসছি মাটি তৈরিতে। এই ধরনের যেকোনো মরশুমি শাকই আপনারা লাগাতে চান, চেষ্টা করবেন যে যখন বাজার থেকে বীজ কিনে আনবেন, তখন সেগুলো যাতে দেশি হয় সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। দেখেই হয়তো চিনতে পারছেন, এগুলো হচ্ছে মেথি। আমি বাজার থেকে মাত্র ৳৫ দিয়ে কিনে নিয়ে এসেছি। খুবই অল্প দামেই বাজারে পাওয়া যায় এগুলো। আর দেখে একটু চেনার চেষ্টা করবেন যে একটু যেগুলো ছোট সাইজের মেথি রয়েছে সেগুলো নেবেন। কারণ সেগুলো হচ্ছে দেশি মেথি, এবং যেগুলো বাইরে থেকে আসে, অর্থাৎ বিদেশি যেগুলো, সেটার সাইজ একটু বড় হয় আকারে। আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম একটু ছোট সাইজের যে মেথিগুলো রয়েছে সেটা নেওয়ার। অর্থাৎ তো বাজারে বলবেন যে একদম লোকাল দেশি মেথিগুলো দিতে। এই প্রসঙ্গে বলে রাখি যে মেথি হোক বা ধনিয়া হোক, এই সবগুলো কিন্তু মোটামুটি এই একই প্রসেসই এপ্লাই করতে হবে। এখানে দেখুন, আমি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে প্লেন জল নিয়ে নিয়েছি। এবারে এই সমস্ত মেথি আমি টানা ২৪ ঘন্টার জন্য এই জলে ভিজিয়ে রেখে দেব। এবারে এই প্রসঙ্গে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি। অনেকে 100% জার্মিনেট করার জন্য এর মধ্যে H2O2 বা হাইড্রোজেন পারক্সাইড মেশান। অর্থাৎ এই জলের মধ্যে ১ম এ H2O2 সলিউশন দিয়ে নিয়ে তারপরে এই যে বীজটা রয়েছে সেটা ভিজিয়ে দেন সেটাতে। এতে 100% জার্মিনেট হওয়ার চান্স থাকে। কিন্তু আমি এইসব কিচ্ছু করি না।
একদম টানা প্লেন জলে ২৪ ঘন্টা সে মেথি হোক বা ধনিয়া হোক বা এই জাতীয় যেকোনো বীজ সেগুলোকে ভিজিয়ে রেখে দিই। আর এতে করে ১ টা ২ টো বা ৩ টে বা খুব অল্প পরিমাণে বীজ থাকে যেটা জার্মিনেট হয়তো নাও হতে পারে, কিন্তু বাকি 99% বীজ থেকে কিন্তু জার্মিনেট হবেই। একদম 100% সিওর। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে এরকম জলের মধ্যে টানা ২৪ ঘন্টা ভিজিয়ে না রেখে আমরা যদি মাটি তৈরি করে তার উপরে বীজগুলো ছড়িয়ে দিই সরাসরি, তাহলে কি সমস্যা হতে পারে? তাহলে যেটা বলতে পারি যে সবথেকে বড় সমস্যা যেটা হবে যে বীজের যে জার্মিনেশন ক্যাপাসিটি যেটা সেটা অনেকটা কমে যাবে। অর্থাৎ এর মধ্যে যত পরিমাণ বীজ আপনারা ছড়াবেন তার মধ্যে একটা অংশ কিন্তু জার্মিনেট হবে না বা হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। কিন্তু যখন আপনারা এইভাবে ২৪ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, তখন কিন্তু এইটুকু সিওর যে এর মধ্যে 99% বীজ জার্মিনেট হবেই। যদি বীজগুলো সম্পূর্ণ ড্যামেজ না হয়ে থাকে, যদি বীজগুলো ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই জার্মিনেট হবে। দেখুন, আপনাদের ধনিয়া গাছ অঙ্কুরিত হওয়া দেখালাম এবং মেথি দিয়ে বিষয়টা একবার হাতে কলমে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। তো সে কারণে যেহেতু মেথি দিয়ে এখানে বোঝাচ্ছি, তাই এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি যে, এই মেথি ভেজানো জলও কিন্তু দারুণ উপকারী একটা জিনিস। তো আমি এখানে যেহেতু ভিডিওটা তৈরি করার জন্য সরাসরি আপনাদের এখানে মেথি দেখাচ্ছি, তাই আমি সরাসরি এনে এই বীজগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। কিন্তু আপনারা যদি এই মেথি ভেজানো জল বাড়িতে পান করতে চান, তাহলে অবশ্যই যেটা করবেন যে এই বীজগুলোকে ১ম এ একটু ধুয়ে নেবেন ভালোমতো। তারপরে এইরকম জলে ভেজাবেন। আর পরের দিন যখন এই বীজগুলোকে সেখান থেকে তুলবেন, তখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে বীজগুলোকে আলাদা করে নেবেন এবং সেই জলটা সরাসরি আপনারা পান করে নিতে পারেন। সেটা কিন্তু দারুণ উপকারী একটা জিনিস। আপনারা হয়তো জানেন, নতুন করে বলার কিছু নেই যে মেথি ভেজানো জল কতটা উপকারী মানব শরীরের জন্য। তো যেহেতু মেথি ভেজানো জলটা এখানে দেখাচ্ছি, তাই আপনাদের এই বিষয়টাকে একটু বলে রাখলাম। এইভাবে সমস্ত বীজ ভালোভাবে ভিজিয়ে দেওয়ার পর অন্তত ২৪ ঘন্টার জন্য পাত্রটিকে যেকোনো ছায়াদার স্থানে রেখে দিন। ফিরে এলাম একদিন পর। দেখতেই পাচ্ছেন যে একদম তলানিতে পড়েছিল আগের দিন বীজগুলো। আর অর্ধেক পাত্র কিন্তু কভার করে নিয়েছে এবং বীজগুলো কি পরিমাণে ফুলে উঠেছে। অর্থাৎ পরিপূর্ণভাবে বাইরের যে জল সেটা কিন্তু বীজগুলো ভালোভাবে টেনে নিয়েছে এবং এগুলো সতেজ হয়ে গেছে। আর এর বাইরে যে আরেকটা জিনিস আপনাদের একটু ভালোভাবে দেখাই, একটু দেখুন কাছ থেকে। ইতিমধ্যেই এই বীজগুলো থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হতে শুরু করে দিয়েছে। মাত্র ২৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরই এর মধ্যে প্রতিটি বীজ থেকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই হয়তো বুঝতে পারবেন যে প্রতিটি বীজ থেকে ধীরে, ধীরে অঙ্কুরোদ্গম হতে শুরু করে দিয়েছে এবং আপনাদের আগে ভেজানোর সময় যেমনটা বলছিলাম যে এভাবে ভিজিয়ে রাখার সবথেকে বড় সুফলই হচ্ছে এটা যে প্রতিটি বীজ থেকে জার্মিনেট হবে। আর তার লক্ষণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। চলুন আরেকটু আপনাদের যদি ক্লোজ থেকে দেখানো যায় বিষয়টা, চেষ্টা করছি একটু ক্লোজ থেকে দেখানোর যে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি আমার হাতটাকে একটু ড্রাই করে নিয়েছি। নিয়ে এখান থেকে আপনাদের ২ টো বীজ একটু ভালোমতো দেখাচ্ছি ক্লোজ থেকে। দেখুন, ২ টো বীজকে একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন যে ইতিমধ্যে এখান থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হতে শুরু করে দিয়েছে। মাত্র ২৪ ঘন্টা হয়েছে আমি জলে ভিজিয়েছি। আর এইভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু উইথআউট সয়েল অর্থাৎ মাটি ছাড়াও কিন্তু আমরা জার্মিনেট করাতে পারবো এই বীজগুলোকে। তো এটা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এর মধ্যে এবারে এই বীজগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এগুলোকে আমরা অনায়াসে এবার রোপণ করে দিতে পারি। এ তো হয়ে গেল বীজ পুরোপুরি তৈরি করার বিষয়। এবারে এই বীজগুলো রোপণ করার জন্য আমাদের তো মাটি তৈরি করতে হবে। তো তাহলে চলুন খুব সহজে একদম সাধারণভাবে কিভাবে আমরা মাটি তৈরি করতে পারি সেটা আগে একবার দেখে নিই। এই ধরনের শাক পাতার জন্য মাটি আমাদের খুবই সিম্পল ভাবে তৈরি করতে হবে। অন্যান্য গাছের মতো অত কিছু মাটির সাথে মেশানোর কোনো প্রয়োজনই নেই। এর জন্য আমরা 40% প্লেন গার্ডেন সয়েলের সাথে 60% গোবর সার মিশিয়ে নেব। ব্যাস, হয়ে যাবে। কারণ এখানে আমাদের মূলত ফল আহরণের কোনো প্রয়োজন নেই। যেমন সরষা, ধনিয়া বা মেথি, এগুলো ফলন করার কোনো প্রয়োজন আমাদের এখানে নেই। মূলত আমাদের যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে এগুলোকে শাক পাতাগুলো এখান থেকে সংগ্রহ করা।
এবং আপনারা জানেন যে, যেকোনো গাছের এইভাবে দ্রুত বৃদ্ধি এবং সবুজ সতেজভাবে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তার খুব ফাস্ট গ্রোয়িং এর জন্য সবথেকে বেশি প্রয়োজন নাইট্রোজেন সমৃদ্ধ সারের। এবং এই নাইট্রোজেন সমৃদ্ধ সার রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে যেকোনো কম্পোস্ট সারে। গোবর সারকে আমরা প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সমৃদ্ধ সারই বলে থাকি। তাই এখানে শুধুমাত্র গোবর সারই যথেষ্ট এই গাছের খুব ফাস্ট ডেভেলপমেন্টের জন্য। তাই 40% প্লেন গার্ডেন সয়েল আর তার সাথে 60% গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করে নিন। আর যদি গোবর সার না পান তাহলে আপনারা যেকোনো কম্পোস্ট সার এখানে মেশাতে পারেন। লিপ কম্পোস্ট হোক, কিচেন ওয়েস্ট কম্পোস্ট হোক অথবা ভার্মি কম্পোস্ট হোক, এই যেকোনো কম্পোস্ট সার আপনারা মেশাতে পারেন। আর এর সাথে যদি সম্ভব হয় তাহলে সামান্য কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো এবং শিংকুচি আপনারা মেশাতে পারেন। অর্থাৎ ধরুন 5% করে হাড় গুঁড়ো এবং 5% শিংকুচি মেশালেই যথেষ্ট। এতে গাছের হেলথ ডেভেলপমেন্টটা খুব ভালো হবে। কারণ দুটো প্রাণীজ উপাদানও এর সাথে গাছের খাদ্য হিসেবে আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারছি। যদি সেটা না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। তাতেও শুধুমাত্র গোবর সারও খুব ভালো হয় এই গাছগুলো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে মাটির ময়েশ্চার ভাব সবসময় বজায় থাকে। অর্থাৎ মাটিকে সবসময় আর্দ্র রাখতে হবে। তার জন্য আমাদের নিয়মিত জলটা দিয়ে যেতে হবে। আর দেখতে হবে মাটি যাতে সম্পূর্ণ ড্রাই কখনো না হয়ে যায়। দ্বিতীয় আসি যে গাছগুলো যখন এইরকম স্টেজে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই স্টেজে আসার পরে আপনারা যদি যেকোনো ভালো পিজিআর একবার সম্পূর্ণ গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এই গাছের গ্রোথ আরো ভালো হবে। ব্যাস এই কয়েকটা সাধারণ বিষয় একটু খেয়াল রাখুন। তাতেই এই ধরনের বিভিন্ন মরশুমি শাকপাতা একদম 100% অর্গানিকভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন এবং টাটকা নিয়ে গিয়ে রান্না করতে পারবেন। ব্যাস আর এই ধরনের অন্য কোনো পরিচর্যার বিশেষ এই ধরনের গাছগুলোতে কোনো প্রয়োজন নেই। আরেকটা বিষয় বলে রাখি যে এই পদ্ধতিগুলো একটু মেইনটেইন করে চললে আপনারা সারা বছরই বাড়িতে এই ধরনের শাকপাতা উৎপাদন করতে পারবেন। তাও একদম 100% অর্গানিকভাবে।